ও, পরিচয় করিয়ে দিই। ইনি হলেন জমিদার রাধামাধব চৌধুরী। ইনি বিশাল ঐশ্বর্যের মালিক, কিন্তু জমিদার বাবুর অকালে বউটি মারা যাওয়াতে তিনি ভীষণ একাকী হয়ে পড়ে। আয় রে বসন্ত, আমার জীবন থেকে তো বসন্ত একদম উবেই গেল। এখন তোর উপরেই ভরসা, তুই পারিস আমার জীবনে আবার বসন্ত ফেরাতে। সে তো বুঝলাম কর্তাবাবু, কিন্তু কিছুতেই রাজি করাতে পারছি না। রাজি না হলে চাপ সৃষ্টি কর। আমার পাওনা গন্ডা তো কিছুই দিচ্ছে না। দেখি, আজকে একবার গিয়ে বলি। দেখি নয়, তুই এক্ষুনি যা, গিয়ে বলবি জমিদার বাবু পাঠিয়েছে, টাকা পয়সার চাপ দিবি, তারপরে সুযোগ বুঝে কথাটা বলবি। ও ভজনের বউ, ভজন বাড়ি আছে? না, বাড়িতে নেই। বাড়িতে থাকলেও তো বলবে নেই, আর কতদিন লুকিয়ে বেড়াবে? শোনো ভজনের বউ, জমিদার বাবুর কথাটা মেনে নাও। জমিদার বাবুর টাকা যেভাবেই হোক এবার আমরা শোধ করে দেব। কি করে শোধ দেবে? সেই রকম তো কোনো উপায়ও দেখছি না। শোনো, জমিদার বাবুর পয়সার অভাব নেই, সে ইচ্ছে করলে যখন তখন বিয়ে করতে পারে, কিন্তু তোমার মেয়েকে জমিদার বাবুর মনে ধরেছে, তাই তো মেয়ের কথা। ওই বুড়োর সঙ্গে বিয়ে বসার থেকে আমি বিষ খেয়ে মরবো। ঠিক আছে, তোরা যেটা ভালো বুঝিস কর, এরপরে কিন্তু আমায় দোষারোপ করিস না। গ্রামের দূরস্থ পরিবারগুলির মধ্যে একটি ভজনের পরিবার। পরিবারের মানুষ বলতে ভজন, তার স্ত্রী ও একটি মেয়ে। বর্তমানে মেয়েটি বিয়ের উপযুক্ত, কিন্তু ভজনের আর্থিক অবস্থা খুব খারাপ, তাই মেয়েটির বিয়ে দিতে অক্ষম। কিরে ভজন, তোর না আজকে টাকা দেওয়ার কথা? দুলালদা, এই সপ্তাহটা কোনো রকম চালিয়ে নাও, সামনের সপ্তাহে তোমার টাকা আমি ঠিক দিয়ে দেব। টাকা দিয়ে দেব তো শুনছি 3 মাস থেকে, টাকা তো আর দিচ্ছিস না। এদিকে 2-4 পয়সা যা কামাই করিস সেও নেশাতে উড়িয়ে দিস। আমি কিন্তু শেষবারের মতো বলে দিলাম, টাকা ছাড়া আর মাল দিতে পারবো না। আগে আমার টাকা শোধ কর, তারপরে নতুন করে আবার বাকি দেব। কি গো, তুমি খালি হাতে বাড়ি আসলে যে? মুদি দোকানদার বলেছে আর মাল দেবে না। দুলাল বলেছে আগের টাকা শোধ না করলে নতুন করে আর বাকি দেবে না। ঘরে যে কিছু নেই, রান্না করব কি? এই বেলাটা কোনো রকম আধপেটা খেয়ে চালিয়ে নেব, দেখি রাতে কিছু ব্যবস্থা করা যায় কি না। গ্রামটা সেই আগের মতোই আছে, বিশেষ কোনো পরিবর্তন হয়নি। এক প্যাকেট সিগারেট দিন তো। এই নিন। দুলু কাকু, কত হলো? দুলু কাকু? তুমি কে বাবা? এই নামে তো আমায় একজনই ডাকতো, ভজনের ছেলে সাগর। হ্যাঁ কাকু, আমি সাগর। তোমার তো বেশ মনে আছে। হ্যাঁ বাবা, তুমি তো সেই ছোটবেলায় বাড়ি ছেড়ে চলে গেছো, আর ফিরেও এলে না। এই তো এলাম, আর যাব না, এবার থেকে গ্রামেই থাকবো। দুলু কাকু, আমি যে সাগর তুমি কাউকে বলবে না। কেন? আমি আমার পরিবারকে একটা সারপ্রাইজ দেব। জানিস সাগর, তুই চলে যাওয়ার পর তোর বাবা মনের দুঃখে ওই যে মদ খাওয়া ধরলো, এখন তো তোর পরিবার খুব অভাবে দিন কাটাচ্ছে। দুলু কাকু, আমি যখন চলে এসেছি আর চিন্তা নেই, সব ঠিক করে দেব। কে বাবা তুমি?
তোমাকে তো এ গায়ে আগে কখনো দেখিনি। না, আজকে আর পরিচয়টা দেব না। কাল সকাল সকাল সবাইকে চমকে দেব। দেখুন মা, আমি খুব বিপদে পড়ে গেছি। আমি যে বাসটিতে যাচ্ছিলাম সেই বাসটি বিশ্রামের জন্য একটু দাঁড়িয়েছিল। আমরা বাস থেকে নেমে একটু আশেপাশে গ্রামটি দেখছিলাম, কিন্তু কিছুক্ষণ পর দেখি বাসটি আমাকে ছেড়ে চলে গেছে। সন্ধে হয়ে এসেছে, শুনলাম এই রুটে আজকে রাতে আর কোনো বাস নেই। ঠিক আছে বাবা, তুমি আমায় যখন মা বলে ডেকেছো, তাহলে আজকের রাতটা আমার বাড়িতেই থেকে যাও। কাল সকালবেলায় বাস ধরে চলে যেও। ঠিক আছে মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই অচেনা অজানা মানুষটিকে থাকতে দিয়েছেন। এ কি, কে আপনি? আমি? আমায় তুমি চিনবে না। লোকটির তো অনেক টাকা পয়সা। ওমা, লোকটি কে গো? লোকটিকে তো আমিও চিনি না। বিপদে পড়ে এসেছে, আজকের রাতটা থাকতে চেয়েছে, তাই থাকতে দিলাম। সকালবেলা উঠেই চলে যাবে। জানো মা, লোকটির না অনেক টাকা পয়সা দেখলাম। এসো বাবা। আপনাকে দেখতে ঠিক আমার মায়ের মতো, তাই আপনাকে আমি মা বলেই ডাকবো। হ্যাঁ গো, তোমাকে এই ছেলেটির কথাই বলেছিলাম। বাবা, গরিবের বাড়িতে আশ্রয় নিয়েছো, তোমাকে সেই রকম যত্ন আদি করার মতো সামর্থ্য আমাদের নেই। মা, আমি বলছিলাম বহুদিন হয়ে গেছে মার হাতে মাংস রান্না খাইনি। আপনি মাংস রান্না করতে পারেন? আমাদের লজ্জা দিও না বাবা, তোমাকে যে মাংস খাওয়াবো সেই সামর্থ্য আমাদের নেই। না না, আমি পয়সা দিচ্ছি। এই নিন টাকা। ভালো দেখে একটা মুরগি আনবেন, আর যা লাগে বাজার নিয়ে আসবেন। 1000 টাকা? এত টাকা তো লাগবে না। আরে রাখুন না, যা লাগবে লাগবে, আর বাকিটা ফেরত দিতে হবে না, ওটা আপনি রেখে দেবেন। বর্ণালী, এনে বাজারটা ধর। মায়ের সঙ্গে ঝটপট রান্নাবান্নাগুলো করে ফেল, আমি একটু ঘুরে আসি। তুমি আবার সন্ধেবেলা কোথায় যাচ্ছ? জানো না মা, বাবা আজকে টাকা পেয়েছে হাতে। কোথায় যাচ্ছে বুঝতে পারছো না? কি গো তুমি, আজকের দিনটা এসব ছাইপাশ না খেলে হতো না? না রে বর্ণালী, লোকটা কিন্তু ভালো। 1000 টাকার নোট পেয়েছো না, এখন তো লোকটা ভালো হবেই। জানো বাবা, লোকটার কাছে না প্রচুর টাকা দেখলাম। ওই টাকা যদি আমরা পেতাম, আমাদের জীবনটাই বদলে যেত। ফালতু কথা ছাড়, এখন তাড়াতাড়ি মাংসটা ধুয়ে এনে দে। বাবা, লোকটাকে শেষবারের মতো মাংস খাইয়ে দিই। কি বলছিস তুই? আর কতদিন অভাবে দিন কাটাবো? লোকটাকে যদি মেরে ফেলতে পারি, তাহলে টাকাগুলো সব আমাদের হয়ে যাবে। কিন্তু ছেলেটা যে আমাদের বাড়িতে এসেছে, এটা তো দু একজন দেখেছে। দেখেছে তো কি হয়েছে? কে কার খোঁজ রাখে? কেউ জিজ্ঞেস করলে বলে দেব ভোরবেলায় চলে গেছে। তোমরা এইসব বাপ মেয়ে মিলে কি বলছো? তুমি চুপ করো। ভগবান আমাদের একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটা কাজে লাগাতেই হবে। দেখো মা, এইভাবে জীবন কাটানোর থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, হয় মরবো নয় মারবো। খালি মুখে এসব করা যাবে না। বর্ণালী, আমি একটু ঘুরে আসি, ততক্ষণে তোরা কাজটা সেরে ফেল। কিরে ভজন, খুব তো দেখছি। দুলালদা, চিন্তা করো না, কালকে তোমার দোকানে আসব। তুমি যা টাকা পয়সা পাবে সব শোধ করে দেব। হ্যাঁ, দিবি তো বটেই, তোদের এখন দিন ঘুরে গেছে। মানে, তুমি কি বলতে চাইছো?
আরে ভজন, আমি সব জানি। কি জানো তুমি? তোর ছেলে আমায় বলতে বারণ করেছে। আমার ছেলে? আমার ছেলেকে তুমি কোথায় পেলে? কেন, তোর ছেলে সাগর তো আজ বাড়ি এসেছে। তুমি কোন সাগরের কথা বলছো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। যা, তোর ছেলে তোদেরকে সারপ্রাইজ দেবে বলে আমায় কথাটা বলতে বারণ করেছিল। বিকেলবেলায় যেই ছেলেটি তোদের বাড়িতে গেছে সেটা আর কেউ নয়, তোর ঘর ছেড়ে ছোটবেলায় চলে যাওয়া ছেলে সাগর। কি বলছো দুলালদা? সর্বনাশ! আমায় এক্ষুনি বাড়ি যেতে হবে।